আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল। মৃদুল সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দ করে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে সে, কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই। প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসছে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু বন্ধু হই আমরা। আমির ভ্রু কুঁচিয়ে বলল, তাই না, তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো, গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, কবে, কোথায় ঠিক হয়েছে? সে আমি কি করে বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়িতে কেউ বলেছে হয়তোবা তারা ঢাকায় আছে। আমির হেসে বলল, বিকেলে, কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে এসো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের মুখ কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু দেব না? মৃদুল, মেলা কি ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, ধুরু ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণা হাতের ব্যাগটাও নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওড়ের ক্ষেত দিয়ে যাওয়া ভালো হবে না। সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া? বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনলো। একটা শাড়ি তার চোখে আটকে যায়, কালো রঙের রেশমি সুতার শাড়িটা। চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার জন্য। পদ্মজার রূপের ঝলকানি বুঝাতে চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচের সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলাদা আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল। আর কিছু কিনলো না। পদ্মজা গয়না গাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা, সাথে গেল মন্ডু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি এনেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্ক একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়ার দরকার। আমির রাফেদকে ডেকে বলল, আমি ফিরছি, মন্ডু এক্ষুনি চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও আমি আসবই। জি স্যার। পদ্মজা ভেবেছিল আরবিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা দেওয়া, ভেতরেও কোনো সারা শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে, সেই ঘরের দরজাটা আবার খোলা। দরজার উপর লেখা B3। পদ্মজা B3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করে। প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি। আবার আরবিদ সবসময় তার উপর নজর রাখছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সে ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল। সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হচ্ছিল। আরবিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরবিদ বলল, জি স্যার বলেছে, তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে।
কবে যে ঘোর কাটবে দেখে রেখো, কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করলো, খুললো না। আরবিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ানের খুব বিরক্তি নিয়ে বলল, ধ্যাত। তারপর চলে এলো বিটুতে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাজম্যাজ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে 2টো ঘুমের ট্যাবলেট খেলো, তারপর শুয়ে পড়লো। বেশিক্ষণ লাগেনি ঘুমাতে। পদ্মজা রিদওয়ানকে দূরে থেকে দেখছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজের ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে। ভালো লাগছে না কিছু। স্বাগতম ও ধরক্তর দরজার মধ্যেখানে থাকা সোফায় আরবিদ ঘুমাচ্ছে। আরবিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে রক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে B3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসলো। মেয়েটির মুখে কাপড় দিয়ে বাঁধা, পদ্মজার হাত পিছনে থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করলো। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর। পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটির মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো। তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাফের মাঝের দূরত্ব খুব কম। পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে, তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালে ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতে শিরশির করে ওঠে। সে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে। সে দড়ি অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পরে মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদ্মজা অনুরোধ সুরে বলে, এবার তুমি বাকি মেয়েদের খুলো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আরো 2টো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপরে কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি আমার সাথে একটু আসো, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। 2টো মেয়ে পদ্মজার সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে একটা লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টাই নিয়ে নাও। 3 জন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তুলে। তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে, যেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ দিয়ে কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে। প্রাণের মায়া চলে গিয়েছিল। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজার রক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরবিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উৎকণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে। লাঠি দিয়ে আরবিদের পিঠে আঘাত করে। আরবিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরবিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো, চাইলে সব পারা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে। আরবিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে।
রক্তাক্ত আরবিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজার দরজার সামনে এসে চাবি খুঁজে, দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, দরজার মুখে দাঁড়িয়ে থাকবে। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো। এই লোকটার মতো অবস্থা করে পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদয় স্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হই হই করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে 2টো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড়-থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আবরণ সরে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি। আমির যখন টের পেলেও কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মবতী তো পড়বে। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করে, দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পর্বে আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটি উল্টো হয়ে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে মরতে চায়। অস্পষ্টভাবে তার মুখে লা ইলাহা উচ্চারণ। আমির কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধো বোঝা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। পাতালপুরী নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সারা শব্দ নেই। B3-তে মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা A1-এ পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখ রেখে তাকিয়ে আছে। চোখ দুটি সূক্ষ্ম। এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। B2-র দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথরটা দিয়ে নিজের দাঁত আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের 2 হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির 2 হাতে মাথা চেপে ধরে সেজদার মতো করে উবু হয়। আর্তনাদের মতো শব্দ করে মুখে 2 হাত মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলেও মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না। ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে 2 হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়। ঘরে পায়চারি করে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে উঠল পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মজাকে 2 হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুড়ে শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাব ভাব তো ভালো না ভাই। আলমগীরের মতো না কাম কইরালায়।
মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা। মুন্ডুরা বসে আছে, তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরে পাহারা বাদ দিয়ে ভেতর আসতে বলবো? রাগো কেন? আমি তাইলে চাইতাছি কাঞ্চরপুরের চেয়ারম্যানকে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোয়া উড়ান। পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির A1-এর দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলো পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে, তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমির এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠ ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেস্ত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে A1-এর বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিতি হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীত বস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে। দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে? মেরেই তো ফেলেছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে না ও। আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্তি নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতের সময়ের চেয়ে বার্তা পাঠিয়েছি, সময় দিবে না। আর এত অনুরোধ কি করার আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বলল, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। 2-3 বার A1-এর দরজার দিকে তাকিয়েছে। 1000 বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশ যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুমুকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দ্রুত পায়ে চলে আসে A1-এ। ঘরে আবছা আলো। পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাফ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনেও উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে এসে বসলো। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুলো না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে উঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকপুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল, অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপীকে ভালোবেসে পাপ করছি, ক্ষমা করে দিও আমাকে।
ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সত্যপূর্ণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমি নিশ্চুপ রইল। কিছু লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলেছ ভাই। তারপরই মুখ গোমট করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত, আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি? না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল, ভাই নায়িকা কোনটা? লিখন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাল পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসলো, বলল, পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজন একসাথে হাসলো। আরো অনেক কথা বলল। মৃদুল কথার পাকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলছে, সেই মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, কিন্তু দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে বলল, ভাই নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে বলল, আরে ওর দিকে তাকিও না, তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলে, ওনার নাম কি? ফারহিন ত্রিধা। মাশাল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিত হেসে বলল, মানায় তো কতজনের সাথে, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ালো। লিখন বলল, ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজের জায়গা করে নিবে। এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসলো মৃদুলও। লিখন বলল, আমরা জীবনে অনেক কিছুই চাই, সবকিছু পাই না, এটা সম্ভব নয়। আমার কি নেই? সব আছে, কিছুর অভাব নেই, শুধু একটা অংশই ফাঁকা। সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না, পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক না। কারণ যাকে চাই সে পরস্ত্রী, তবুও মনে ভেবে ফেলে, যদিও এই আশা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে? কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একধারে সৌভাগ্য, আবার দুর্ভাগ্য। তুমি অনেক বুঝো ভাই। এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্তি রাখতে পারে তবে করুক না। সে তো জানে আমার মন অন্যখানে ছুটে। কতদিন অবিবাহিত থাকবা? এইবার বিয়ে করে নাও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোন রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে। এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? এইবার বিয়ে কইরা নেওয়া দরকার। আম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার। মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসাও বুঝো, তাই তোমার সাথে কিছু কথা বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি। আমার মাঝে মাঝে দম বন্ধকর কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন, আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশা পূরণ না হোক, আশা রাখতে তো দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, আমি কিন্তু কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে, আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি, ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে, আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমার মায়া হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত, ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে, ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি, তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্ত। কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে, ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে, পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্যি। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মোহবিষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলে, আমার মতো? তোমার মতো।
তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুনে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি, ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার আমার নেই। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না, আমি পারবো না। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই বলুক বা যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে, নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না, আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও, যাই হয়ে যাক। কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই তোমারে কি বলবো আমি বুঝতাছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল, ভালো প্রেমিক হয়ে উঠো, ভালো স্বামী হয়ে উঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। যাও ভাই। শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম। লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংয়েই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন করে উঠে। ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে। চারদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজার গলায় মাফলার পড়েছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকতেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরলো। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলল, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো। সে প্রশ্ন করলো, আপা তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল, আপা এতটা কেমন করে হলো? কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণার জবাব দেয়, ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরে অন্দরমহলে রিদওয়ান নিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল, তারপর আসছি বলে চলে যায়। পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা দুর্ঘটনা মানে কেমনি কি হলো? পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়েই গেছে, এখন তো ভালো আছি। দুর্ঘটনা মনে রাখতে নেই, এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণার খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালের ক্ষতটা ভেসে আছে, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না। এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্না মাখা স্বরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সে মেয়েগুলোরও মা, বোন, বাবা তো অপেক্ষা করে আছে। আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কোরবানি হতে দেওয়া যাবে না। সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনদেরও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে, বাড়ির গেটেও দুজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে,
আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আম্মা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। বলে দিচ্ছি যেতে দিবে। পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত। প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ায়, বলল, প্রেমাকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেল নয় মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। সময় নিয়ে বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। মৃদুলের সাথে কথা বলতে পারো। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি? কি করছিল? মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, হাতে সময় নেই। তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল। আমির তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকালো। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল, এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলল, আম্মা আব্বা অনেকদিন ধরেই বিয়ের কথা বলতেছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লেখেনি, চুপচাপ বসে সময় গুনেছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে, জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল, মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি, আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করেই মনে হইতেছে চামড়ায় যায় আসে না, মনের টান্ডা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়, সব কিছুর উপর ভালোবাসা। ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে উঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ কইরা চইলা গেল। পদ্মজা লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন, আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্ব। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্ককে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সবকিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পড়তে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকলো। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেললো আর বলল, আস্তাগফিরুল্লাহ, ছোট ভাই আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা, তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারই বাড়ির যাবো, রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সে ভীষণ উত্তেজিত, বোঝাই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি, যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায় শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করলো, কেন? শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরই শুক্রবার। আব্বার কাজই এমন, ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরবিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছু হইতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল, তো ঘুমালি কেন? তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকেও ডর ভয় নাই, সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরবির করে বলল, রিদওয়ান মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। রিদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির গ্রিল খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা ঘরে থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহু গলায় চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন।
পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়, আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ, নরম, যেন মরে আছে। পদ্মজার কষ্ট হয়, মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেতে পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানী আপা কোথাও চলে গেল, কে জানে কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা যায়নি, কোথায় সে? ফরিনা চোখ খুললেন, পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পুরানো জ্বালা পোড়া, ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগবো না মা, তুমি আমার ধারে আহো। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আছি আমি। ফরিনা হারিকেন নিভো আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকে দেখলেন, আচমকা ডান পা বিরক্তিহীনভাবে কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত স্বরে বললেন, আমারে নিয়া যাইতাছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়া যাইতাছে, যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যায়, এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো, তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই? না, নেই। ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুঝেন। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি মানুষটাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বলেন, আমার আম্মার নাম ফুলবানু আসিল, রামপুরার সেরি। পদ্মজা ঘুম ছেড়ে যায়। সে নড়েচড়ে বসে। আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে সে। ফরিনার চোখ দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শেয়ালের হাঁক ভেসে আসে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স 6। বাবার আদরে বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স, তখন বনিদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জামা গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখী সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেয়। মেয়েকে সুখী করে নিজে নিরুদ্দেশ হয়ে যান, বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনিদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনিদি ঘরের সেই মেয়েকে। যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত মানুষ ছিঁড়ে খায় তাকে, তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে অলন্তপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলির মেয়ে হিসাবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা। ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট্ট ফরিনা মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টকবকে যুবক। তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফরিনার ছোট্ট শরীর নির্মমভাবে কলুষিত হয়। রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এরপর দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায়। আশেপাশে কয়েকজন পুরুষ ছিল। বাধা অবস্থায় ছিল 4টে মেয়ে। ফরিনার চোখের সামনে 4টা মেয়েকে বিভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে। সারা শরীরের ব্যথা ভুলে যায়। নৃশংসতায় এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলল, ভাই, এই সেরি তো ফুলবানুর। মজিদ প্রশ্ন করে, কোন ফুলবানু? বাজারের পাগলি ডাজে। হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের উপর কথা না বলতে পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয়। সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত, তাতে যায় আসে না। ছেলে সন্তানটাই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে তাদের অনেক নাম, অথচ কেউ জানে না ভেতরের খবর। কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প।
চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছু নেই, মা আছে, সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে। সুন্দর অনেক মেয়ে তো সঙ্গ প্রতিদিনই পাওয়া যায়, সমাজের চোখে বউ একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে অন্দর মহলে নিয়ে আসে। পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল 15। মজিদ ফুলবানুকেও অন্দর মহলে নিয়ে আসে। ফুলবানু আর মজিদের বয়স